আজ থেকে ঠিক 1 বছর আগে রাজ্য রাজনীতি তথা প্রায় সর্বক্ষেত্রে যে ঘটনাটি মানুষকে আবেগঘন করেছিল তা হলো স্বপ্নদ্বীপের ঘটনা। না, আজ স্বপ্নদ্বীপকে নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু যে ঘটনাটি বর্তমান সময় মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে তা হলো আরজিকর কাণ্ড। কম বেশি এতক্ষণে আপনারা আরজিকর কাণ্ড সম্পর্কে অনেকটাই ওয়াকিবহাল হয়েছেন বলে আমি মনে করি। প্রথমটা ভিডিও বানাবো এমনটা ভাবিনি, কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে, সংবেদনশীল মানুষ হিসাবে বেশ কিছু প্রশ্ন আমার মনে এসছে এবং তা আপনাদের মধ্যে আমি ভাগ করে নিতে চাই। 9 আগস্ট মধ্যরাত ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা। টানা 36 ঘন্টা ডিউটি করার পরে রাত্রে নীরজ চোপড়ার খেলা দেখে অনলাইনে খাবার অর্ডার করে তা খাওয়ার পরে বিশ্রাম করতে গেছিল কোথায় মেয়েটি? সেমিনার রুমে। আই রিপিট, সেমিনার রুমে রেস্ট নিতে গেছিল, কারণ নির্দিষ্ট কোনো রেস্ট রুম ছিল না। এখানে আমি ভিকটিমের কোনো ছবি বা নাম প্রকাশ করব না, কারণ আইপিসি সেকশন 228 এর ধারায় সেটি সম্পূর্ণভাবে ইললিগাল। ধরে নিন সেই মেয়েটির নাম অভয়া। এই অভয়া যিনি আমাদের পরিষেবা দিয়েছেন, বা যেসব অভয়ারা আমাদের পরিষেবা দিয়ে থাকেন, যাদেরকে আমরা ঈশ্বরের আসনে বসাই, আজ তিনি নৃশংসভাবে খুন হলেন খোদ শহর কলকাতার একটি বিখ্যাত হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজে। কতগুলো প্রশ্ন উঠে আসছে, ঠিক কি হয়েছিল তার সাথে? কেন প্রথমটা ধামাচাপা দেওয়া হলো? কেন তাকে ফোন করে তার বাড়ির লোককে বলা হলো যে তিনি আত্মহত্যা করেছেন? সকাল 7টায় যখন অভয়ার মৃতদেহ নীল ম্যাট্রেসে উদ্ধার করা হয় সেমিনার রুম থেকে, তখন কলেজ প্রিন্সিপাল বিষয়টাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তার বাড়ির লোকে ফোন করে বলেছিলেন তাদের মেয়ে সাইকোসিস ডিসঅর্ডারে আক্রান্ত এবং সে আত্মহত্যা করেছে। কিন্তু তার বাড়ির লোক কোনোভাবেই বিষয়টিকে মানতে চায়নি এবং তার সহপাঠীরা বিষয়টিকে কোনোভাবেই গুরুত্ব দেয়নি। তারা ধর্নায় বসে, তারা উপযুক্ত তদন্ত দাবি করে এবং সেই তদন্ত দাবি ধর্নার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ কিছুটা বাধ্য হয় তদন্ত করতে। আর সেখান থেকে উঠে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য। যেমন জানা যায় যে সেই রাত্রে 3টে থেকে 6টার মধ্যে বা তার আগে মোট 4 জন ব্যক্তি সেই সেমিনার রুমে কিন্তু গিয়েছিল। তার মধ্যে 3 জনকে জেরা করে কিছু তথ্য পাওয়া যায় এবং পুলিশ তাদেরকে ছেড়ে দেয়, কারণ তারা যথোপযুক্ত উত্তর দিতে পেরেছিল। কিন্তু একজন ব্যক্তি তিনি কিন্তু দিতে পারেননি। কে সেই ব্যক্তি? সঞ্জয় রায়। সঞ্জয় রায় নামে সেই ব্যক্তিকে কলকাতা পুলিশ জেরা করলে সে কিন্তু যথোপযুক্ত বা আশানুরূপ কোনো উত্তর কলকাতা পুলিশকে দিতে পারেনি। তাই সন্দেহের বশে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে চাপ দিলে সে কিন্তু তার দোষ স্বীকার করে নেয়। সঞ্জয় রায়ের প্রসঙ্গে পরে আসছি, তার আগে হাড় হিম করা কিছু তথ্য আপনাদেরকে আমি দিয়ে রাখি। তা হলো এই অভয়ার মা তাদের ম্যাজিস্ট্রেট এবং তাদের কিছু বন্ধুদের সামনে পোস্টমর্টেম বা ময়না তদন্ত করা হয়। সেই ময়না তদন্তের রিপোর্টে হিম করা কিছু তথ্য উঠে আসে, যা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, আপনারা অনেকেই দেখেছেন। সেখান থেকে জানা যায় অভয়ার প্রাইভেট পার্ট আক্রান্ত হয়। সেখানে কিন্তু 2 রকমের সিমেন্ট পাওয়া গেছে। তাকে মাথায় আঘাত করা হয়, তার গোড়ালি ভেঙে যায়, তার গলার হাড় ভেঙে যায়, চোখ মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। আচ্ছা, ধরে নিন কোনো একজন মানুষের পক্ষে কি এতটা আঘাত করা সম্ভব? যে সময় বলা হচ্ছে 45 মিনিট, সেই 45 মিনিটে কি কখনোই সম্ভব? সেখান থেকেও কিন্তু আর কিছু সন্দেহের দানা বাঁধে। এরকম হাড় হিম করা ঘটনা মানুষকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল। এবার আসা যায় সঞ্জয় রায়ের কথাতে। সঞ্জয় রায় নামে সেই ব্যক্তিকে ভোর 4টের সময় সেমিনার রুমের দিকে যেতে দেখা যায় এবং ভোর 4:45 মিনিটে সেখান থেকে তাকে বেরিয়ে আসতে দেখা যায়। যখন তিনি সেই সেমিনার হলের দিকে গিয়েছিলেন তখন তার কানে একটি হেডফোন ছিল, কিন্তু যখন তিনি বেরিয়ে এসেছেন সেই হেডফোনটি কিন্তু তার কানে ছিল না। আর সেই হেডফোনটি উদ্ধার হয় অভয়ার মৃতদেহের পাশ থেকে। তাই জেরার মুখে সঞ্জয় রায় বাধ্য হয় তার অপরাধ স্বীকার করতে। কে এই সঞ্জয় রায়? সঞ্জয় রায় ছিলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ডিপার্টমেন্টে কর্মরত।
কিন্তু তিনি তার চাকরি ক্ষেত্র আরও দুবার পরিবর্তন করেন। এরপরে 2019 সালে তিনি ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তার কাজকে স্থানান্তরিত করে, কিন্তু অভিযোগ হচ্ছে সেখানে তিনি যথাযথ কাজ করেননি। তারপরে তিনি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তার পদ সরিয়ে নেয় এবং সেটা মনে করা হয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে। আর সেই প্রভাব খাটিয়েই তিনি অনায়াসেই আরজি করের যেখানে সেখানে অবাধে চলাফেরা করতে পারতেন। সঞ্জয় রায় সম্পর্কে বলা হচ্ছে তিনি মানসিক বিকারগ্রস্ত। তিনি ব্যক্তিগত জীবনে মোট 5টি বিবাহ করেছিলেন। তিনি নাকি সারাদিনে মদ্যপানে ডুবে থাকতেন, নেশাগ্রস্ত ছিলেন, নানা রকম নেশায় তার নাম ছিল। তিনি মহিলা পুলিশদের বিরক্ত করতেন এবং সেই নিয়ে অভিযোগ জমা পড়লে সেখান থেকে তিনি নানা কৌশলে বেরিয়েও আসেন। এমনকি আরজি করে তিনি 1 বছর আগেও একটি ঝামেলার সঙ্গে নিজের নাম জড়িয়েছিলেন, কিন্তু বরাবরই তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসেন। শোনা যায় যে তিনি একজন সাধারণ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কর্মরত থাকা সত্ত্বেও তিনি থাকতেন 4th ব্যাটালিয়ন ব্যারাকে। বোঝা যায় যে তিনি কতটা উদ্ধত। শোনা যায় যে তিনি তার পাড়াতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অর্থ তুলতেন। এহেন ব্যক্তিকে স্বাভাবিকভাবেই কোনো সাধারণ মানুষ বলা যায় না, এবং কোনো সাধারণ মানুষের প্রভাব যে তার উপর ছিল না, কোনো বড় রাজনৈতিক প্রভাব তার মাথার উপর ছিল, তার আচরণেই কিন্তু প্রকাশ পায়। তিনি সাধারণ চাকরি করলেও তার হাবভাবটা ছিল উচ্চ কর্মরত অফিসারদের মতো। এবার প্রশ্ন হলো, একজন ব্যক্তির পক্ষে মোট 45 মিনিটের মধ্যে এরকম খারাপ একটি কাজ করা কি সম্ভব? 45 মিনিটের মধ্যে তাকে হত্যা করা, তাকে ধর্ষণ করা, সেটা কি সম্ভব? পাশাপাশি ডাক্তাররা কিন্তু এ তথ্যও দিয়েছেন সেখানে 2 রকমের সিমেন্ট পাওয়া গেছে। একজন ব্যক্তির তো 2 রকম সিমেন্ট হয় না। তাহলে কি লুকোচ্ছে পুলিশ, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। প্রথমে কেন পুলিশ এই বিষয়টাকে একটি আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, সে নিয়েও কিন্তু মানুষের মনে নানা রকম প্রশ্ন উঠছে। সঞ্জয় রায় সম্পর্কে বারে বারে কলকাতা পুলিশকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেও বিনীত গোয়েল সুকৌশলী বিষয়টিকে কিন্তু এড়িয়ে গেছেন। তাহলে কি রাজ্য সরকার কিছু আড়াল করতে চাইছেন? আরজিকর ঘটনার বিচার প্রক্রিয়া যখন কলকাতা হাইকোর্টে ওঠে, সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি কলকাতা পুলিশের যে ভূমিকা এবং বিনীত গোয়েলের যে মন্তব্য তার কিন্তু তীব্র নিন্দা করেন এবং তদন্তভার সঠিক হচ্ছে না তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। এবং তিনি মনে করেন যে তদন্তভার এভাবে যদি চলতে থাকে তাহলে সঠিক দোষীরা হয়তো সেভাবে সামনে আসবে না। সেই কারণে তিনি এই দায়িত্বভার তুলে দেন সিবিআই এর হাতে। সিবিআই এর হাতে দায়িত্বভার তুলে দেওয়ার খবর সামনে এলে কলকাতা পুলিশের একটা তৎপরতা দেখা যায়। তারা কিন্তু তড়িঘড়ি সেই সেমিনার হলটিকে ভাঙতে শুরু করে। তারা বলে যে সেখানে একটি কক্ষ করে দেওয়া হবে। মানবাধিকার কমিশন সেখানে পৌঁছলে সেই দৃশ্য দেখে তারা বিক্ষোভে ফেটে পড়ে। তারা মনে করে যে এই মুহূর্তটাই ভেঙে ফেলার সঠিক সময় নয়। আর এখান থেকেই কিন্তু একটা সন্দেহের দানা বাজছে সাধারণ মানুষের মনে, যে তাহলে কি পুলিশ কোনো তথ্য বা প্রমাণ লোপাট করতে চাইছে? আর সেখান থেকেই কিন্তু মানুষের মধ্যে নতুন করে বিক্ষোভের একটা সূত্র বেরিয়ে এসছে। আরজি করের আন্দোলন যখন চলছে ঠিক সেই সময় লেখক শিল্পী মহলের একাংশ সেই মঞ্চে পৌঁছে যান। আর তাদের মধ্যে অন্যতম শিল্পী হলেন শ্রীমতী অপর্ণা সেন। তাকে দেখে চলে বিক্ষোভ। অপর্ণা সেনকে টন্ট করা ঠিক অভিপ্রেত বিষয় নয়, কারণ 80 ঊর্ধ্বা একজন শিল্পী তিনি যখন আন্দোলন মঞ্চে এসেছেন তার মতামত জানাতে, সেটাকে শ্রদ্ধা জানানো উচিত। তবে পাশাপাশি একথাও সত্যি যে লেখক শিল্পী মহল যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করেন, তারা কিন্তু এর আগেও বহু ইস্যুতে আন্দোলনে নিজেদের মত প্রকাশ করেননি, কিছুটা বাছাই করে করেছেন। তাই সেখান থেকে শিল্পীদের প্রতি সাধারণ মানুষের একটা নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে সরকারি হাসপাতালের যে নিরাপত্তা তা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন।
কারণ সরকারি হাসপাতালে অনায়াসে যে কোনো মানুষ যে কোনো সময় ঢুকে পড়তে পারে, আবার বেরিয়েও যেতে পারে। এ নিয়ে কিন্তু এর আগেও অনেক মানুষ অভিযোগ জানিয়েছেন, কিন্তু তা নিয়ে বিশেষ কোনো কাজ হয়নি। কিন্তু সরকারের এতটা অনীহা বা এই বিষয়ে এত উদাসীনতা কেন, সেই নিয়ে কিন্তু মানুষ যথেষ্ট উদ্বিগ্ন। সরকারি হাসপাতালে বহু ক্রিটিক্যাল পেশেন্টরা ভর্তি থাকেন, তাদেরকে চিকিৎসা করেন ডাক্তারবাবুরা। ডাক্তারবাবুরা অনেক সময় অনেক দূর থেকে আসেন, তারা যদি একটু বিশ্রাম না নিতে পারেন সেক্ষেত্রে তার প্রভাব কিন্তু পেশেন্টের উপর এসে পড়ে। ডাক্তারবাবুদের জন্য কেন থাকবে না নির্দিষ্ট কোনো রেস্টিং রুম, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। আজ রাজ্য সরকার বলছে যে তারা রেস্টিং রুম বানিয়ে দেবে। এই ঘটনাটি ঘটার পর, এই ঘটনাটি ঘটার আগে কেন নয়, সেই নিয়ে কিন্তু দিকে দিকে উঠছে প্রশ্ন। আরেকটি দিক নিয়েও বলতে হয় যে রাজ্য সরকারের কি উচিত নয় সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে তাদের চরিত্র বিচার করে নেওয়া, তাদেরকে একটু যাচাই করে নেওয়া? কারণ যতবার সারা পশ্চিম বাংলা জুড়ে নাশকতা দেখা গেছে, অরাজকতা দেখা গেছে, তার মধ্যে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের নাম জড়িত। এই কথা কিন্তু আমি বলছি না, নানা তথ্য থেকে উঠে এসছে। যেমন এই ঘটনাটি ঘটার পর পূর্ব বর্ধমান স্টেট জেনারেল হসপিটালে এক চিকিৎসককে কিন্তু থ্রেট দেওয়া হয়েছে যে আরজিকর করে দেব। কেন এই ধরনের নাশকতা? এরপর বীরভূমের লাভপুরে 21শে এপ্রিল 2 সিভিক ভলেন্টিয়ার এক মহিলাকে ধর্ষণের হুমকি দেয়। পাশাপাশি ভাবে বাগদায় 2 সিভিক ভলেন্টিয়ার 2টি মহিলাকে ধর্ষণের হুমকি দিয়েছিল। আনিস খান হত্যাকাণ্ডে আমরা কিন্তু সিভিক ভলেন্টিয়ারের নাম জড়িয়ে যেতে দেখেছি। আর সেখান থেকেই উঠছে প্রশ্ন যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের ক্ষেত্রে আরেকটু কি করা হওয়া উচিত নয় রাজ্যে? ঈশ্বরের পর যাকে আমরা ভগবানের আসন দিয়ে থাকি তারা হলেন ডাক্তার, আর সেই ডাক্তারবাবুদের নিরাপত্তা নিয়ে আজ কিন্তু নানা রকম প্রশ্ন আমাদের এই ভিডিওতে থেকে গেল। পাশাপাশি এ নিয়ে প্রশ্ন থেকে গেল যে পুলিশ কেন এত উদাসীন। এমন অনেক ঘটনা আছে যে ক্ষেত্রে পুলিশ কিন্তু আত্মহত্যা দিয়ে চালিয়ে দেয়। আমরা পুলিশের উপর নিশ্চয়ই ভরসা করব, কিন্তু পুলিশকেও একটুখানি স্বচ্ছ হতে হবে। কারণ কোনো মানুষ নিজে থেকে কিন্তু অপরাধে যুক্ত হয় না, অনেক সময় অপরাধে যুক্ত হয়ে পড়ে। তাই সেই অপরাধকে শনাক্ত করে তাকে শাস্তির আওতায় এবং নিয়ন্ত্রণে আনতে হবে। তাই পুলিশ প্রশাসনের উপর শেষ ভরসাটুক রাখার চেষ্টা করব। শেষে আরেকটি প্রশ্ন থেকে যাচ্ছে যে ডাক্তাররা যেভাবে আমাদেরকে পরিষেবা দিয়ে থাকেন, আমাদেরও উচিত ডাক্তারদের প্রতি একটু সহানুভূতিশীল হওয়া, তাদেরকে কিছু পরিষেবা বা সুযোগ পাইয়ে দেওয়া। সবশেষে বলবো, আমরা আমাদের এক ডাক্তার দিদিকে হারিয়েছি, যিনি কারো ঘরের মেয়ে, কারো দিদি, কারো বন্ধু, কিন্তু আজ তিনি আমাদের মধ্যে নেই। আসুন আমরা এই অভয়া দিদির জন্য একটু প্রার্থনা করি এবং সরকারের কাছে আর্জি জানাই যেন আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে। আর সেই জন্য দরকার যথার্থ নিরাপত্তা। আজকে আপনাদের বলবো না ভিডিওটাকে শেয়ার করতে। যদি মনে করেন, অবশ্যই আপনার অনুভূতিটা এই কমেন্ট সেকশনে জানাবেন। আপনি কি মনে করেন যে এই হত্যাকাণ্ড শুধুমাত্র একজন ব্যক্তি ঘটিয়েছে, একজন ব্যক্তির পক্ষেই এটি করা সম্ভব, নাকি এর পিছনে যুক্ত রয়েছে অন্য কোনো ক্ষমতা? অবশ্যই সেটা জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশের মানুষটাকে একটু ভালো রাখার চেষ্টা করুন।